আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও স্বাগতম রেসবি এমএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10 এবং এর উপরে ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছো, তোমাদের ইংরেজি গ্রামারের একটি পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অনেকের সমস্যা এবং এটাকে তোমরা অনেক কঠিন মনে করো। বই খুললে হাজার হাজার শত শত রুল, হাজার হাজার রুল, এই সব রুলসের মধ্যে কোনটা যে পড়া লাগবে এবং কোনটা দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এটা তোমরা খুঁজে পাও না, যার জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে তোমরা অনেক কঠিন মনে করো। কিন্তু আজকের ভিডিওতে আমরা মাত্র 10টি রুলের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখব। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা চলে যাই প্রথম নিয়মে। প্রথম নিয়মটা কি দেখো। প্রথম নিয়ম, কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, মানে প্রথমে একটা টু টু থাকবে, তারপর বাকি মানে কিছু অংশ থাকবে, তারপর টু থাকবে। এইরকম সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স কিভাবে বানাবো? খুবই সহজ। দেখো, প্রথম টু এর জায়গায় আমরা বসাবো সো, তার পরবর্তী টু এর জায়গায় আমরা বসাবো দ্যাট। তারপর আমাদের আনতে হবে ওই সেন্টেন্সের সাবজেক্টটি। ওই সাবজেক্টটি আনার পরে আমাদের বসাতে হবে ক্যান্ট অথবা কুডেন্ট। এখন এই ক্যান্ট অথবা অথবা কুডেন্ট আমরা কখন বসাবো? যখন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হবে তখন আমরা বসাবো ক্যান্ট, এবং যখন সেন্টেন্সটি পাস্ট টেন্স হবে তখন আমরা বসাবো কুডেন্ট। এই হলো সিম্পল থেকে কমপ্লেক্স। এখন আমরা ওইটাকে যদি কম্পাউন্ড করতে যাই, তখন কম্পাউন্ড করার জন্য আমাদের কি করতে হবে? খুবই সিম্পল। এই সো এর জায়গায় বসাবো আমরা ভেরি, এবং দ্যাট এর জায়গায় বসাবো এন্ড, আর বাকি অংশ সব কিছু সমান থাকবে। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। দেখো, আমি একটা এক্সাম্পল লিখেছি, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো, এই একটা টু আছে এবং এই একটা টু আছে। তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? খুবই সহজ। আমরা প্রথম টু এর বদলে বসাবো কি? সো। তাহলে লেখো হি ইজ, তাহলে প্রথম টু এর জায়গায় সো, তারপর কি আছে? উইক। তার উপর তার পরবর্তী যে টু আছে, এই টু এর বদলে আমরা কি বসাবো? দ্যাট। তারপরে আমাদের বসাতে হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? হি। তারপরে কি দেখো? ক্যান্ট অথবা কুডেন্ট। এখন এই ক্যান্ট অথবা কুডেন্ট, এই সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা আমাদের জানা লাগবে। তাহলে দেখো, হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে হি দ্যাট হি ক্যান্ট ওয়াক, সে হাঁটতে পারে না। এখন এই যে হি ইজ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ এই এম ইজ আর এগুলো কোন টেন্সে থাকে? প্রেজেন্ট টেন্সে থাকে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বসাবো? ক্যান্ট। তার পরবর্তীতে আমাদের বাকি অংশ, তাহলে হি ক্যান্ট, বাকি অংশ কি আছে? ওয়াক। এই আমাদের সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স মেক করা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা কিভাবে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করব। একটু খেয়াল করো, আমরা এখানে মেজর কোনো চেঞ্জ নাই, শুধু সো এর বদলে বসাবো ভেরি এবং দ্যাট এর বদলে বসাবো এন্ড। তাহলে দেখো কি আছে, লেখো হি ইজ, সো এর বদলে কি বসাবো? ভেরি। তারপরে কি আছে? ভেরির পরে আছে উইক। তারপরে কি? এই দ্যাট এর বদলে আমরা কি বসাবো? এন্ড। তারপরে বাকি অংশ, হি ক্যান্ট ওয়াক। খুব সহজেই আমরা প্রথম নিয়মটি শিখে গেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো, আমরা প্রথমে কি করছি? টু এর জায়গায় সো বসাইছি এবং এই টু এর জায়গায় বসাইছি দ্যাট। আর কম্পাউন্ডে গিয়ে কি করছি? এই সো এর জায়গায় বসাইছি হচ্ছে বেরি এবং দ্যাট এর জায়গায় বসাইছি হচ্ছে অ্যান্ড। প্রথম নিয়ম খুবই সহজ ছিল, আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী রুলে কি আছে দেখো, কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু থাকে তাহলে আমরা ওকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। দেখো, আমরা এই টু অথবা ইন অর্ডার টুর বদলে বসাবো হচ্ছে সো দ্যাট, তারপরে আনা লাগবে সাবজেক্ট, তারপর ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড আমরা আগে আলোচনা করেছি। দেখো, ক্যান কখন? যখন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হবে তখন আমরা ক্যান বসাবো, আর সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তখন আমরা বসাবো কুড। সিম্পল কমপ্লেক্স করা শেষ। এবার দেখো কম্পাউন্ডে কি আছে। কম্পাউন্ডে আমরা এই সো দ্যাট এর বদলে বসাবো এন্ড। বুঝতে পারছো? তারপরে কি বসাবো? সরি, এন্ড অথবা সো এন্ড, এই দুইটার আমরা যে কোনো এক, সরি এন্ড সো, এই দুইটার আমরা যে কোনো একটা বসাতে পারি। তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। চলো দেখো, আমরা একটা এক্সাম্পল লিখেছি, আমরা একটা সেন্টেন্স লিখেছি, হি রিডস টু পাস দ্য এক্সাম। এখন দেখো এই সেন্টেন্স একটা টু আছে না? টু পাওয়া গেল।
এই টু যেহেতু আছে তাইলে আমাদের শুধু টু অথবা ইন অর্ডার টু যদি থাকে তাহলে আমরা এই নিয়মে আমরা কমপ্লেক্স করব। তাহলে এই টু এর বদলে আমরা কি বসাবো? টু এর বদলে বসাবো সো দ্যাট। তাহলে দেখো আমরা সলভ করি। প্রথমে কি আছে? হি রিডস। লেখো হি রিডস, হি রিডস। তারপরে টু আছে, এই টু এর বদলে বসাবো সো দ্যাট। তাহলে সো দ্যাট। তারপরে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? অবশ্যই হি। লেখো হি। হি লেখার পরে এখন ক্যান অথবা কুড, এই সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? একটু খেয়াল করো। হি রিডস টু পাস দ্য এক্সাম, সে পড়ে পরীক্ষায় পাস করার জন্য। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স এবং রিডস আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমরা কি বসাবো? ক্যান। তার পরবর্তীতে বাকি অংশ, তাহলে ক্যান পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম। এই আমাদের হয়ে গেল কমপ্লেক্স করা। এখন এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড কিভাবে করব? খুবই সহজ। কি করব? শুধু সো দ্যাট এর জায়গায় এন্ড অথবা এন্ড সো। তাহলে আমরা সলভ করে ফেলি। দেখো হি রিডস, সো দ্যাট এর জায়গায় কি বসাবো? এন্ড সো। তারপর বাকি অংশ, হি ক্যান পাস দ্য এক্সাম, হি ক্যান পাস দ্য এক্সাম। বুঝতে পারছো? খুবই সহজ। এখন যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাই তাহলে কি করব? শুধু এই টু এর জায়গায় অথবা ইন অর্ডার টুর জায়গায় অ্যান্ড বসাবো অথবা অ্যান্ডসও বসাবো এবং ক্যান অথবা কুড। 2 নাম্বার রুল সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 3 নাম্বার রুলে। 3 নাম্বার রুল কি? কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট তার সাথে ভার্ব তার সাথে আইএনজি থাকে তাহলে ওই সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব? দেখো এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর বদলে আমরা বসাবো হচ্ছে দো অথবা অলদো। তারপরে আনতে হবে সাবজেক্ট, তারপর আনতে হবে ভার্ব। সিম্পল। তারপরে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে কি করতে হবে? তাহলে এই হচ্ছে ওই সেন্টেন্সের মাঝখানে যেখানে কমা আছে ওই কমার বদলে আমরা বসাবো বাট, তারপর আবার ডট ডট ডট, প্রথম অংশ মাঝখানে বাট, তারপর আবার বাকি অংশ। বুঝতে পারছো? দেখো একটা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড। ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও হি ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছে। আচ্ছা এখন দেখো আমরা ওরে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে কি করতে হবে? এই ইন স্পাইট অফ অফ এর বদলে কি বসাতে হবে? দো বসাতে হবে। তাহলে বসাও দো। এখন এই দো এর অর্থ কি? দো এর অর্থ হচ্ছে যদিও। তাহলে আমরা দো আর অল দো আমরা কোনটা বসাবো? এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো দো অথবা অল দোর যে কোনো একটা বসাতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা তারপরে আমাদের বসাতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে আছে এই সেন্টেন্সে? হি। তাহলে বসাও হি। তারপরে দেখো তারপরে বসাতে হবে আমাদের ভার্ব। এইখানে একটু খেলা আছে, একটু দেখো। এই সেন্টেন্সে ইন স্পাইট অফ ওয়ার্কিং, এই ওয়ার্কিং একটা ভার্ব আর এই ফেল একটা ভার্ব। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে দ্বিতীয় ভার্বটা মানে সেন্টেন্সের দ্বিতীয় ভার্বটা যে ফরম্যাটে থাকবে ওই প্রথম ভার্বটাকেও আমাদের ওই ফরম্যাটে বানানো লাগবে। তাহলে এই ফেইল্ড আছে কোন ফর্মে? ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাইলে আমাদের এই ওয়ার্কটাও বানাইতে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর কিচ্ছু না। দেখো তাহলে এই যে ওয়ার্কিং ওর পাস্ট ফর্ম কি? ওয়ার্কড। বুঝতে পারছো? ওয়ার্ক। তারপরে কি? এই ভার্ব বসানো শেষ, তারপর হচ্ছে বাকি অংশ। তাহলে ওয়ার্কড হার্ড, হি ফেইলড ইন দ্য এক্সাম। বুঝতে পারছো কি করছি? জাস্ট ভার্বটার ফর্মটাকে পরিবর্তন করছি, আর কিচ্ছু না। এখন ওরে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে কি করতে হবে? এই প্রথমে যা আছে সব লিখবো, মাঝখানে শুধু কমার পরিবর্তে বাট বসাবো, আর বাকি অংশ সব আগের মতো লিখে দিব। আর একটু কাজ আছে, দেখো এই যে দো আছে দো, এই দোটাকে আমাদের একটু কেটে দেওয়া লাগবে। তাহলে দো লিখবো না আমরা, দো ব্যতীত যা আছে সব লেখো। কি আছে? হি ওয়ার্কড হার্ড। তাহলে হি ওয়ার্কড হার্ড। তারপরে কি? কমা আছে, কমার বদলে আমরা কি বসাবো? বাট। বসাইছি বাট। তারপরে কি দেখো? হি ফেইলড ইন দ্য এক্সাম, হি ফেইলড
ইন দ্য এক্সাম। খুবই সহজে আমরা 3 নাম্বার নিয়ম শেষ করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পরবর্তী নিয়ম। 4 নাম্বার রুলে কি আছে দেখো। 4 নাম্বার রুলে হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ তার সাথে ভার্ব তার সাথে আইএনজি থাকে, তাহলে ওকে আমরা কমপ্লেক্স কিভাবে করব? সিন্স অ্যাজ বিকজ। আমার সাথে পড়ো, একবারে হয়ে যাবে। তাহলে কি বিকজ অফ থাকলে আমরা কি বসাবো? সিন্স অ্যাজ বিকজ, তার সাথে সাবজেক্ট তার সাথে ভার্ব। আর যখন আমরা কম্পাউন্ড করব তখন কি ঠিক আগেরটার মতো প্রথম অংশ বসাবো, কমার বদলে এন্ড বসাবো, তারপর বাকি অংশ আবার বসিয়ে দেবো। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে চলো দেখে আসি, একেবারে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো কি দেওয়া আছে, বিকজ অফ ওয়ার্কিং হার্ড। তাহলে কি বিকজ অফ ওয়ার্কিং হার্ড, এই প্রথম ভার্ব। এটা কি ভার্ব? এটা হচ্ছে প্রথম ভার্ব। আচ্ছা, তারপরে দেখো হি বিকেম সাকসেসফুল। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় ভার্ব, বিকেম। এই বিকেম এই ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, মানে কি V2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের নিয়ম কি, আমরা আগেরটাই শিখেছি। দ্বিতীয় যে ভার্বটা থাকবে, প্রথম ভার্বটাকে আমরা ওই দ্বিতীয় ভার্বটির মতো বানিয়ে নেব। আর কোনো পরিবর্তন নাই, আর কোনো কিচ্ছু নাই। দেখো তাহলে কি করব আমরা? এই বিকজ অফ এর বদলে কি বসাবো? বসাবো হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন, অথবা সরি সিন্স অ্যাজ বিকজ। তাহলে তোমরা যে কোনো যেটা ইচ্ছা বসাতে পারো। তাহলে বসাবো আমরা, ছোট যেটা আছে বসাই, অ্যাজ বসালাম অ্যাজ। তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এই হি সাবজেক্ট, তাহলে হি বসালাম হি, অ্যাজ হি। তারপরে কি বসাতে হবে? ভার্ব। তাহলে এখানে ভার্ব আছে কি? ভার্ব আছে কি? ওয়ার্কিং। কিন্তু আমাদের দ্বিতীয় ভার্বটা কি আছে? বিকেম। তাহলে এই ওয়ার্কিং রেও আমাদের ওই দ্বিতীয় ভার্ব মানে ভার্বের পাস্ট ফর্মে নিতে হবে। তাহলে ওয়ার্কিং এর ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়ার্কড। ওয়ার্কড। তারপরে কি? তারপরে বাকি যা আছে সব আমরা লিখে দেব, আর কিছু না। এইখান থেকে উঠিয়ে আমরা এখানে লিখে দেব। তাহলে অ্যাজ হি ওয়ার্কড হার্ড, তারপরে কমা দাও, হি বিকেম সাকসেসফুল। হি বিকেম সাকসেসফুল। শেষ। অ্যাজ হি ওয়ার্ক হার্ড হি বিকেম সাকসেসফুল। কি করছি আমরা? বিকজ অফ এর বদলে বসাইছি হি, সরি অ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে এইটা এইখানে ভার্বটা যে ফর্মে আছে এই ভার্বটা আমরা ওই ফর্মে আনবো। ঠিক আছে, দ্বিতীয় ভার্বটা যে ফর্মে থাকবে প্রথম ভার্বটাকে আমরা ওই ফর্মে আনবো। আর আর বাকি যেগুলো আছে সুন্দর করে এখান থেকে উঠিয়ে এখানে বসিয়ে দেবো, আর কোনো কিছু নাই। এখন দেখো ওরে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই এসটা বাদ দিতে হবে। এসটা বাদ দিয়ে বাকি যা আছে লেখো, হি ওয়ার্কড হার্ড। তারপরে কি? কমার বদলে বসাবো, কমার বদলে বসাবো এন্ড, তারপর বাকি যা আছে লিখে দাও। কি বাকি বাকি আছে কি? হি বিকেম সাকসেসফুল। হি বিকেম সাকসেসফুল। শেষ। 4 নাম্বার নিয়মটা খুবই সহজ ছিল এবং ইম্পর্টেন্ট একটা নিয়ম। তোমরা সবাই একসাথে পড়ে মুখস্থ করে ফেলবে। দেখো বিকজ অফ এর বদলে সিন্স অ্যাজ বিকজ, সাবজেক্ট তারপর ভার্ব এবং কম্পাউন্ডে গেলে এন্ড। চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। দেখো 5 নাম্বার নিয়মেও বিকজ অফ আছে, কিন্তু আগেরটাই কি ছিল? বিকজ অফ এর পরে ছিল ভার্ব, তারপর ছিল আইএনজি। কিন্তু এবার কিন্তু তা না, এবার আছে কি? বিকজ অফ এর পরে নাউন, তারপরে ফ্রেজ। আচ্ছা, তাহলে বিকজ অফ এর পরে নাউন, নাউন তো সবাই চেনো, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আর কি? আর থাকবে হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কাকে বলে তোমরা কি জানো? ফ্রেজ হচ্ছে, ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? কয়েকটি শব্দের সমষ্টি। আচ্ছা, আর ফ্রেজের একটি বিশেষত্ব হলো ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং কোনো কর্তাও থাকে না। আচ্ছা, তাহলে এই সিম্পল সেন্টেন্সে যদি বিকজ তারপর নাউন তারপর ফ্রেজ থাকে, তাহলে ওরে আমরা কি করব? ওরে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা কি করব? ওই বিকজ অফ এর মতো আগেরটার মতোই সিন্স অ্যাজ বিকজ। ঠিক আছে, তারপর আনবো ভার্ব, সরি তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কি? এখানে ছিল দেখো নাউন, আর এখানে আসছে কি? অ্যাডজেক্টিভ। এটা একটা পরিবর্তন, মানে আমাদের নাউন থেকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, যাকে বলে ওয়ার্ড ফরমেশন। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই কমপ্লেক্সকে যদি আমরা কম্পাউন্ড বানাতে যাই, তাহলে ঠিক আগের মতো প্রথম অংশ লিখবো, তারপর কমার জায়গায় এন্ড বসাবো, তারপর আবার বাকি অংশ কপি পেস্ট করে দেবো, আর কিচ্ছু না। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল করি তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি আছে? বিকজ অফ হিজ পভার্টি, এই একটা হচ্ছে ফ্রেজ, বুঝতে পারছো? তার দারিদ্রতার কারণে।
কি করতে পারে নাই সে? হি কুডেন্ট গো টু পিকনিক, সে পিকনিকে যেতে পারেনি। তাহলে ওকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা কি করব বলতো? বিকজ অফ এর জায়গায় আমরা অ্যাজ, সিন্স অথবা বিকজ এর যে কোনো একটা বসাবো। তাহলে আমরা ছোটটাই বসাই অ্যাজ। অ্যাজ বসানোর পরবর্তীতে যখন আমরা তারপর আমরা কি করতে হবে দেখুন, তারপর হচ্ছে সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্ট কি এই সেন্টেন্সে? হি। তাহলে লেখো হি, লিখলাম। তারপরে আনতে হবে ভার্ব। এখন দেখো এই প্রথম অংশে বিকজ অফ হিজ প্রপার্টি, এখানে কি কোনো ভার্ব আছে? আছে? কোনো ভার্ব নাই। তাহলে কোনো ভার্ব না থাকলে আমাদের আনতে হবে অক্সিলারি ভার্ব। একটু মনে রাখবে কষ্ট করে, অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব কারা কারা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অথবা বি ভার্বও তোমরা বলতে পারো। এখন দেখো, এখন আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর কোনটা আনবো? এখানে তো অনেকগুলো আছে, কোনটা আনলে আমাদের এখানে হবে? তাহলে কোনটা আনবো? এটা আমাদের এই সেন্টেন্সটাকে আবার লক্ষ্য করতে হবে। দেখো, হি কুডেন্ট গো টু পিকনিক, এই কুড আছে, কুড আছে মানে পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছো? ক্যান থাকলে প্রেজেন্ট টেন্সে আছে, কুড থাকলে পাস্ট টেন্সে আছে। তাহলে যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি আনবো? ওয়াজ অথবা ওয়ার আনবো, ওয়াজ অথবা ওয়ার। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি আনতাম আমরা? এম অথবা ইজ অথবা আর। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে অ্যাজ হি, এখন হি এর পরে এটা পাস্ট টেন্সে আছে মানে আমাদের ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। তাহলে হি এর পরে কি আনবো ভাইয়ারা? ই এর পরে কি ওয়ার বসে কখনো? হি এর পরে বসে ওয়াজ, তাহলে আনবো আমরা ওয়াজ। তাহলে হি ওয়াজ। বুঝতে কি পারছো? তাহলে হি ওয়াজ আমরা আনছি ভার্ব, তারপর আনতে হবে অ্যাডজেক্টিভ। দেখো এখানে নাউন কি আছে? প্রভার্টি, দারিদ্রতা। এই দারিদ্রতার নাউন কি? দারিদ্রতার নাম হচ্ছে পুয়ার, মানে গরিব, তাহলে মানে দরিদ্র। তাহলে দারিদ্রতার অ্যাডজেক্টিভ কি? দরিদ্র। তাহলে দরিদ্রর ইংরেজি আবার কি? পুয়ার। তাহলে প্রভার্টির অ্যাডজেক্টিভ কি? পুয়ার। তাহলে অ্যাজ হি ওয়াজ পুয়ার, তারপরে আমরা কি লিখবো? তারপর বাকি অংশ যেমন আছে অমন লিখে দিব। এই পাশে যা আছে ওই পাশে ঠিক সেম, এই পাশ থেকে উঠেই ওই পাশে লিখে দেবো। কি লিখবো? হি কুডেন্ট গো টু পিকনিক। তাহলে হি কুডেন্ট গো টু পিকনিক। বুঝতে কি পারছো? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে, দেখো এখন আমরা চলে যাব হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডে কি করব? ঠিক আগের মতো। কম্পাউন্ড খুবই সহজ। প্রথমে আমরা অ্যাজটা উঠিয়ে দিব। তাহলে অ্যাজ বাদে কি থাকে? হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর। তারপরে কমার জায়গায় আমরা বসাবো হচ্ছে বাট। কি বসাবো? সরি, অ্যান্ড। অ্যান্ড তারপর বাকি অংশ এখানে যা ছিল ওখানে ঠিক উঠিয়ে দিব। দেখো, হি কুডেন্ট গো টু পিকনিক। তাহলে 5 নাম্বার নিয়ম আমাদের শেষ। এখন আমরা চলে যাব পরবর্তী নিয়মে। দেখো, এখন আমরা যে রুলটা শিখব, এটা দেখো, যদি কোনো সেন্টেন্সে, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতে উইদাউট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর আইএনজি থাকে, এই সেন্টেন্স থাকলে আমরা ওরে কমপ্লেক্স কিভাবে করব? দেখো, দুইভাবে করা যায়, কিন্তু সহজ যেটা আমরা সেটা করার চেষ্টা করব। দেখো, আমরা আমরা সহজটা নিয়েছি। কি নিয়েছি? উইথাউট এর পরিবর্তে আমরা বসাবো আনলেস। কি? আনলেস। তারপরে বসাবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ। ঠিক আছে? কি বসাবো? আনলেস, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। আর যখন এটাকে আমরা কম্পাউন্ড করতে যাব তখন আমরা প্রথম অংশ লিখব, কমার পরিবর্তে অর লিখব, তারপর আবার বাকি অংশ। কম্পাউন্ড করা খুবই সহজ, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো নিশ্চয়ই। এখন দেখো, আমরা একটা এক্সাম্পল করলে তোমরা বুঝে যাবে। দেখো, আমরা একটা সেন্টেন্স লিখেছি। কি লিখেছি? উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগের সহকারে না পড়লে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করতে যাব তখন আমরা কি করব? এই উইথআউট এর পরিবর্তে কি বসাবো? আনলেস। আনলেস। ঠিক আছে? তারপরে কি? ভার্ব, সরি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? ইউ। তাহলে আনলেস ইউ। তারপর ভার্বকে বলো তো। ভার্ব হচ্ছে রিডিং। তাহলে প্রথম ভার্বটার সাথে আছে আইএনজি, কিন্তু দ্বিতীয় ভার্বটা কোন ফর্মে আছে বলো তো? সরি, এই ফেল কোন ফর্মে আছে? ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এটাও আমাদের কি আনতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মে আনতে হবে। তাহলে আনলেস ইউ রিড। তারপরে বাকি অংশ লেখো অ্যাটেন্টিভলি, উঠাইয়া এখান থেকে উঠিয়ে এখানে লিখে দাও, আর কিছু না। তাহলে অ্যাটেন্টিভলি,
attentively you will fail, you will fail। বুঝতে কি পেরেছো? আশা করি বুঝছো। এখন দেখো, এখন আমরা যখন ওরে কম্পাউন্ড করব তখন কি করব, এই আনলেসটাকে বাদ দিয়ে দিব, তাহলে বাকি কি আর থাকে, ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ রিড অ্যাটেন্টিভলি, তারপরে কমার বদলে কি বসাবো, অর। কি বসাবো, অর। এইটা একটু মনে রাখবা, কখন অর বসাতে হবে, কখন এন বসাতে, কখন এন বসাতে হবে, আর কখন বাট বসাতে হবে, আর কিছু লাগবে না এখানে। তাহলে অর, তারপরে কি, ইউ উইল ফেল, তাহলে ইউ উইল ফেল। শেষ কম্পাউন্ড করা। এটা খুবই সহজ ছিল, আশা করি সবাই বুঝছো। শুধু একটু মনে রাখার প্রয়োজন, সাথে সাথে পড়বা, খাতায় নোট করবা, দেখবা হয়ে গেছে। পরবর্তী নিয়ম আমরা চলে যাই। দেখো আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। পরবর্তী নিয়মটা কি, কোনো সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এবং এই ভার্ব প্লাস আইএনজিটা কি করবে, বয়স, সময় অথবা ঋতুকে নির্দেশ করবে। কি করবে, বয়স, সময় অথবা ঋতুকে নির্দেশ করবে, তখন আমরা ওকে কমপ্লেক্স কিভাবে করব, খুবই সহজ। একেবারে মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো খুবই সহজ। আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজির বদলে বসাবো হোয়েন, তারপর কি করব, সাবজেক্ট, তারপরে ভার্ব, শেষ। তারপর যখন কম্পাউন্ড করব, প্রথম অংশ কমার বদলে এন, এবং তারপর বাকি অংশ। আমরা একটা এক্সাম্পল দিলে খুবই সহজে বুঝে যাবে। দেখো, ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে। তাহলে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং কাকে নির্দেশ করছে বলো তো, ক্লোজিং নির্দেশ করছে হচ্ছে সময় কি। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, দরজা বন্ধ করে সে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, কাকে নির্দেশ করছে, সময়। এখন এখানে তোমার হচ্ছে দ্বিতীয় যে ভার্বটা আছে ওয়েন্ট, এটা ভার্বের কোন ফর্মে আছে বলতে পারো, গো, ওয়েন্ট, গন, কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্মে, তাহলে ভি টু। বুঝতে কি পেরেছো? আচ্ছা, ভি তে আছে, তাহলে আমরা এখানে ভার্বটা কি করব, ভি টু করবো, মানে দ্বিতীয় ভার্বটা যেহেতু ভি তে আছে, তাহলে প্রথম ভার্বটা আমাদের ভি টু করতে হবে। বুঝতে কি পেরেছো? আচ্ছা, দেখো তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে কি হবে, প্রথমে বসাতে হবে হচ্ছে হোয়েন, তাহলে বসাও হোয়েন, বসাইছো। তারপর ভার্ব, ভার্ব কে আছে, হি, বসাও হি। তারপরে কি, ভার্ব, তাহলে এটা আছে ভার্বের কোন ফর্মে, পাস্ট ফর্মে, তাইলে এই ক্লোজিংটা আমাদের ভার্বের পাস্ট ফর্ম বানানো লাগবে। তাহলে ক্লোজিং এর ভার্বের পাস্ট ফর্ম কি, ক্লোজড, কি, ক্লোজড। তারপরে কি, বাকি অংশ, তাহলে হোয়েন হি ক্লোজড দ্য ডোর হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট। বুঝতে কি পেরেছো? আচ্ছা, এখন আমরা কম্পাউন্ড কিভাবে করব, দেখো কম্পাউন্ড করতে গেলে কোনো প্যারার কিছু নাই, জাস্ট হোয়েনটা বাদ দেব, কমার বদলে এন বসাবো, আর কিচ্ছু না। তাহলে হোয়েন বাদ কি থাকে, হি ক্লোজড দা, হি ক্লোজড দা ডোর, তারপর কমার বদলে আমরা কি বসাবো, এন্ড, কি বসাবো, এন্ড বসাবো, তারপরে কি, বাকি অংশ এখান থেকে উঠিয়ে এখানে লিখে দিলেই হবে, হি ওয়েন্ট আউট। ঠিক আছে, খুবই সহজ কম্পাউন্ড। এখন আমরা চলে যাব পরবর্তী নিয়মে। 8 নম্বর নিয়মে জিনিসটা কি, দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি আগেরটা কি করছিল, সময় অথবা ঋতু নির্দেশ করছিল। এবার কিন্তু তা না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তখন ওরে আমরা যদি কমপ্লেক্স করতে যাই তখন কি লাগবে, দেখো প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্টের আরপি। আরপি বলতে কি বোঝায়, আরপি বলতে বোঝায় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বোঝায়, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, তারপর ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। আর ওরা যদি কম্পাউন্ড করতে যাই তখন আমাদের ওই প্রথম অংশ, তারপর মাঝখানে অ্যান্ড, তারপর হচ্ছে বাকি অংশ। বুঝতে পারছো? দেখো এখন এইখানে আমাদের রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি, এইখানে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য আমাদের আপাতত 3টা রিলেটিভ প্রোনাউন জানলে হবে। 3টা রিলেটিভ প্রোনাউন কি কি, দেখো, প্রথম হচ্ছে হু, হু। হু আমরা কখন বসাবো, যদি কোনো ব্যক্তি বোঝায়, কোনো ব্যক্তি বোঝালে আমরা বসাবো হু। তারপর হচ্ছে হুইচ, হুইচ বসাবো কখন,
যদি কোনো বস্তুবাচক কোনো কিছু বোঝায় তাহলে হু ইজ বসাবো। আর একটা আছে দ্যাট, এই দ্যাট ওই বস্তুবাচক বলতেই বোঝায়। কিন্তু একটা এক্সেপশন আছে আমাদের, মানে ব্যতিক্রম। যেমন শিশু, এই শিশু, শিশুকে আমরা কি কি দ্বারা প্রকাশ করব, কি কোন রিলেটিভ প্রোনাউন? দেখো শিশু যেহেতু মানুষ অথবা ব্যক্তি, কিন্তু শিশুকে প্রকাশ করার জন্য আমরা সবসময় হুইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? হুইজ ব্যবহার করব। বোঝা গেল? আচ্ছা, এখন দেখো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি এবং আশা করি আর সমস্যা থাকবে না। দেখো, দি ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। তাহলে সাবজেক্ট আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। ঠিক আছে, সাবজেক্ট আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। তখন আমরা কি করব কমপ্লেক্স করার সময়? প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে দি ম্যান, সাবজেক্ট কি? দি ম্যান। তারপর এই সাবজেক্টের কি লাগবে? সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন লাগবে। তাহলে রিলেটিভ প্রোনাউনকে, এই সাবজেক্ট দি ম্যান এ কি ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই ব্যক্তি। তাহলে ব্যক্তির বদলে আমরা কোন রিলেটিভ প্রোনাউন ইউজ করব? হু। কি ব্যবহার করব? হু। তারপরে কি আছে? ভার্ব। ভার্ব কে এখানে বলো তো? ভার্ব আছে হইছে ওয়ার্কিং। তাহলে এখানে ভার্ব কিন্তু একটাই, আমাদের দ্বিতীয় ভার্বের মতো বানান লাগবে না। একটা ভার্ব যেহেতু, তাহলে লেখো হু ওয়ার্কিং, তারপরে বাকি অংশ লিখে দাও। ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। বোঝা গেল কি করছি? প্রথমে সাবজেক্ট লিখছি, তারপর রিলেটিভ প্রোনাউন। এই সাবজেক্ট দি ম্যান ব্যক্তিবাচক, এর জন্য রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। যদি কোনো বস্তু থাকতে তাহলে আমরা কি নিতাম? হুইচ। তারপর হচ্ছে ভার্ব, তারপর বাকি অংশ। এখন আমরা কম্পাউন্ড করব। কি করব? যা আছে তাই লিখে দেব, আর কিছু না। দি ম্যান, এই জাস্ট হুটা বাদ যাবে। দি ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড ইজ মাই ফাদার। আচ্ছা, 8 নাম্বার নিয়ম শেষ। এখন আমরা চলে যাব পরবর্তী নিয়মে। দেখো, সর্বশেষ নিয়ম বা রুলে আমরা চলে আসছি। সর্বশেষ নিয়ম কি আছে? যদি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাহলে তারপর যদি ভার্ব, তারপর আইএনজি থাকে, কি থাকবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে আবার ভার্ব, তারপর আইএনজি। এইরকম যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে ওরে আমরা কি করব, মানে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জায়গাটা জায়গায় থাকবে। তারপর কি করতে হবে? জাস্ট অবজেক্টের রিলেটিভ প্রোনাউন। আগের রুলে আমরা করছি সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন, এবার আমরা করব অবজেক্টের রিলেটিভ প্রোনাউন। তারপরে কি? অক্সিলারি ভার্ব, তারপর বাকি অংশ। ঠিক আছে? তারপরে দেখো, কম্পাউন্ড যদি করতে যাই তাহলে ডট 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 ডট, মাঝখানে এন্ড, আবার ডট ডট ডট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, খেয়াল করো। আই স এ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম, আমি একটি ছেলেকে দেখেছিলাম প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতে। কি? আমি একটি ছেলেকে মাঠে খেলা করতে দেখেছিলাম। এখন এই দেখো, এই আই হচ্ছে সাবজেক্ট। আই কি? দাঁড়াও, আমি একটু লাল কলম দিয়ে হচ্ছে মার্ক করে দিই। আই কি? সাবজেক্ট। এই স, এই স হচ্ছে ভার্ব। এ বয়, এ বয় হচ্ছে অবজেক্ট। দেখো আমরা অবজেক্ট কিভাবে চিনব? যদি আমরা সাবজেক্টকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে ওটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আই স এ বয়, আমি কাকে দেখেছি? একটি বালককে অথবা একটি ছেলেকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেছি যেহেতু, তাহলে এই বয় হচ্ছে অবজেক্ট। বুঝতে কি পারছো? আচ্ছা, তাহলে এই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আছে আবার ভার্ব প্লেইং, তারপর আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের এই নিয়মে চলে আসছে। এখন ওরে যদি আমরা কমপ্লেক্স করতে যাই, তাহলে আমরা কি করব বলো তো? কি করব? প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যা ছিল তাই। তাহলে সাবজেক্ট কি ছিল? আই, তারপর ভার্ব আই স, তারপর অবজেক্ট কি? এ বয়। আচ্ছা,
তারপর অবজেক্টের রিলেটিভ প্রোনাউন। অবজেক্ট কে ছিল? এ বয়। এ বয় এই ছেলে কি ব্যক্তি নাকি বস্তু বলো তো? অবশ্যই ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে আমরা কি বসাবো ওই ব্যক্তির পরিবর্তে? হু। তাহলে বসাও হু, বসালাম হু। তারপরে অক্সিলারি ভার্ব। তাহলে এই দেখো অক্সিলারি ভার্ব, এখন আমরা অক্সিলারি ভার্ব তো কতগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তো কতগুলো আছে। কিন্তু আমরা কি চাইলেই যে কোনো একটা বসাতে পারবো? অবশ্যই না। এইখানে এই স কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে না? তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা কাকে কাকে বসাতে পারি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আই এর পরে আমরা কাকে বসাবো? আই এর পরে ওয়াজকে বসাবো নাকি ওয়্যারকে বসাবো? আই যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমাদের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসাতে হবে। মানে সিঙ্গুলার সাবজেক্টের পরে সবসময় কি বসে? ওয়াজ বসে। বুঝতে পারছো? কি বসে? ওয়াজ বসে। আর প্লুরাল সাবজেক্টের পরে বসে ওয়্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। আই স এ বয় হু ওয়াজ। তারপরে কি? বাকি অংশ, প্লেয়িং ইন দ্য ফিল্ড। প্লেয়িং ইন দ্য ফিল্ড। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব? কম্পাউন্ড হচ্ছে খুবই সহজ বিষয়, যে আই স এ বার্ড, সরি, আই স এ বয়, আই স এ বয়, অ্যান্ড হু এর জায়গায় কি বসাবো? অ্যান্ড। তারপর কি? অ্যান্ড ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। আমরা 9 নাম্বার নিয়ম শেষ করলাম। এই 9টা রুল তুমি যদি মন দিয়ে ক্লাস করো এবং বুঝে পড়ো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।